আমার বাবা তার নেশাখোর বিবাহিত ভাগিনার সাথে আমার বিয়ে ঠিক করেছে শুধুমাত্র নিজের মাকে অর্থাৎ আমার দাদিকে দেওয়া কথা রাখতে। বিষয়টা যতবার ভাবছি ততবার আমার গা গুলিয়ে যাচ্ছে। কিভাবে আমার আপন বাবা আমার এত বড় সর্বনাশ করতে পারলো। ভাবতে লাগলাম গতকাল রাতের কথা। হুট করে গতকাল রাতে আমার দাদি মাথা ঘুরে পড়ে যায়। আমার ফুপু সে কথা শুনে ছুটে আসে। অবশ্য আমাদের বাসার ২ বাসা পরেই ফুপুর শ্বশুর বাড়ি। যাই হোক, বাবা তাড়াতাড়ি পাশের বাসার ফজলে ডাক্তারকে ডেকে আনেন। উনি দাদিকে চেক করে বলেন যে দাদি হয়তোবা ওষুধ ঠিকভাবে খাননি আজ, তাই এরকম হয়েছে। বাবা এর জন্য সবার সামনেই মাকে থাপ্পড় মারেন। রাগী কণ্ঠে বলে ওঠেন, তোকে বিয়ে করেছি কি সারাদিন পায়ের উপর পা দিয়ে বসে থাকার জন্য? কি করিস বাসায়? আমার মাকে সামান্য ওষুধ দিতে পারিস না? যদি আর কোনোদিন আমার মায়ের প্রতি অবহেলা আমার নজরে আসে, তবে সেদিনই হবে এই বাড়িতে তোর শেষ দিন। মা একটা শব্দ উচ্চারণ করলেন না, চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকলেন। এদিকে আমার চোখ যায়, দাদি আর ফুপি মিটিমিটি হাসছেন। আমার বুঝতে বাকি রইল না, এটা তাদেরই বানানো নাটক। ফজলে ডাক্তারও তাদের সাথে মিলেছে। ফজলে ডাক্তারের সাথে আমার ফুপুর আবার গোপন ইটিস-পিটিসও রয়েছে। সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমি বললাম, বাবা, আম্মা প্রতিদিনই দাদির হাতে ওষুধ তুলে দেন। বিশ্বাস না হলে আপনি দাদির ওষুধের পাতা দেখেন। ওষুধ তো আপনি আনেন, আপনার জানার কথা। আমার কথায় ফুপু রেগে বলে উঠলেন, তোকে বড়দের মধ্যে এত কথা বলতে হবে না। তুই কি ফজলে ভাইকে মিথ্যুক বলতে চাচ্ছিস? আমি ফুপুর কথায় কান না দিয়ে সরাসরি দাদির ঔষধের বক্স এনে বাবার হাতে ধরিয়ে দিলাম। অজ্ঞাত বাবা বাধ্য হলেন ওষুধের পাতা চেক করতে। অবাক হয়ে বাবা দাদিকে জিজ্ঞেস করলেন, আম্মা, নীলুপা তো ওষুধ দেয় নিয়মিত, আপনি খান না কেন? দাদি আমতা আমতা করে বলে উঠল, আব্বারে, বয়স হচ্ছে, কিন্তু আমার টেনশন যাচ্ছে না রে বাপ। তার উপর তোর বউ আমাকে সহ্য করতে পারে না। ঔষধ খুইলা বিছানায় ফিক দেয়, পানিটাও হাতে দেয় না। মনের কষ্টে আমি ওষুধ খাই না রে বাপ। দাদির কথা শুনে আমি এবার বেশ রেগেই বললাম, আর কত মিথ্যা বলবেন দাদি? কয়দিন পর কবরে যাবা, আল্লাহকে জবাব দিবেন কি ভেবেছেন? আমার মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই বাবা আমার গালে থাপ্পড় দিলেন। ধমকে বললেন, আমার সামনেই আমার মায়ের সাথে তোদের মা মেয়ের এই আচরণ! আমার অনুপস্থিতিতে কতই না অত্যাচার সহ্য করে আমার নিরীহ মা! আমি আর একটা কথাও বললাম না। ছলছল চোখে শুধু তাকিয়ে রইলাম বাবার দিকে। তারপর নিঃশব্দে সেই ঘর ত্যাগ করলাম। আমার মনে হয় আমি প্রথম মেয়ে যে তার বাবাকে এতটা ঘৃণা করে। এদিকে দাদি তার নেকা কান্না শুরু করলে আবারও। মা আগের মতোই ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। এরপর দাদি হুট করে বলে উঠলেন, আব্বা, তোর কাছে একটা জিনিস চাবো, বল দিবি? আপনি বললে আমার জানটাও হাজির আম্মা। বলেন কি চান? না আব্বা, তুই আগে আমার মাথায় হাত রাখে কসম কাট, তারপর কমু। বাধ্য হয়ে জসিম তার মায়ের মাথায় হাত দিয়ে কসম কাটে। এরপর তারামন বিবি রসিয়ে বলতে থাকে, তুই তো জানিসই তুষার আমার একটাই নাতি। ভুলবশত খারাপ মায়ের পাল্লায় পড়ে একটু খারাপ পথে গেছে। আমার বিশ্বাস ওরে আবার বিয়া দিলে ওই সংসারই হইব এবার। তাই আমি তোর মাইয়া নবনীতার লগে তুষারের বিয়া দিবার চাই। আমাগো বাড়ির মাইয়া আমাগো বাড়িতেই থাকবো। এদিকে আমার নাতিটাও নতুন করে জীবনটা শুরু করতে পারবো। পাশের ঘর থেকে দাদির কথা শুনে যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি আমার মায়ের কথা শুনে। আমি দৌড়ে দাদির রুমে যেয়ে দেখি মা থরথর করে রাগে কাঁপছে, আর সামনে পড়ে আছে ভাঙ্গা কাচের জগ। মা চিৎকার করে বলছে, আমার জীবনটা নষ্ট করেছো, আমি কিছু বলিনি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে মুখ বুজে এত বছর ধরে সংসার করছি, কিন্তু আমার মেয়ের দিকে নজর দিলে একদম চোখ তুলে ফেলবো। তোমার এই নেশাখোর চরিত্রহীন ভাগিনার বিয়ে যেখানে ইচ্ছে দাও, কিন্তু ভুলেও আমার নিষ্পাপ পবিত্র মেয়ের দিকে নজর দেবে না, বলে হন হন করে চলে গেল মা। এদিকে ঘরে সবাই অবাক হয়ে আছে। 20 বছর ধরে যেই মেয়ে তাদের সব অত্যাচার চুপচাপ সহ্য করেছে, আজ সেই মেয়ের মুখে এত কথা ফুটলো কি করে? সবার ভাবনার মাঝেই তারামন বিবি বলে উঠলেন, তুই কিন্তু আমার কসম কাটছিস জসিম। যদি বউয়ের কথায় তুই আমার প্রস্তাব ফিরাইয়া দিস, তাহলে আমার মরামুখ দেখবি বলে দিতাছি। সবাইকে অবাক করে দিয়ে এবার জসিম বলে উঠল, পরশুদিন শুক্রবার আমার মেয়ে নবনীতার সাথে আমার একমাত্র বোনের একমাত্র ছেলে তুষারের বিয়ে হবে। আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাহিরে আমি আর কিছু শুনতে চাই না। বাবার কথা শুনে দাদি আর ফুপুর মুখে কুটিল হাসি দেখা দিল। এভাবেই আমার নিজের বাবাই আমার সর্বনাশের সম্মতি দিলেন।
আমার ভাবনার মাঝেই মা আমার ঘরে এলেন। তার সারা মুখে মারের দাগ, শরীরেও অসংখ্য দাগ উকি মারছে। অন্যদিন হলে মা এই দাগগুলি ঢেকে রাখতেন, কিন্তু আজ তা করলেন না। সে যেন ইচ্ছে করেই আমার সামনে সেগুলো দেখালেন। এরপর মা হাতে ভাতের প্লেট নিয়ে আমাকে বলতে লাগলেন, আমি তখন চিটাগাং ভার্সিটির প্রথম বর্ষে, আর তোমার বাবা শেষ বর্ষে। উত্তরবঙ্গের মেয়ে আমি, আর তোমার বাবা এই চিটাগং এর ছেলে। সে তখন এখানে ন্যাশনাল ভার্সিটিতে মাস্টার্স করছে। সে যাই হোক, অত্যন্ত রূপবতী হওয়ায় তোমার বাবার নজরে পড়ে যায় আমি। তারপর যা হওয়ার তাই। সে প্রেমের প্রস্তাব দিল, পাগলামি করলো। আমিও তাতে তাল মিলিয়ে পাগল হলাম। পরিবারকে জানাতেই তারা না করে দিল, কারণ আমাদের বাসায় প্রেম বিয়ে নিষিদ্ধ ছিল। শেষে বাবা আমাকে বললেন, হয় পরিবার না হয় তোর বাবা। বোকা আমি। পরিবারের 21 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে তোর বাপের 2 বছরের ভালোবাসাকে বেছে নিলাম। কিন্তু বিয়ের 1 মাস না যেতেই তোর বাবার ভিন্ন রূপ দেখলাম। আমার পড়াশোনা বন্ধ করে দিল, এক প্রকার এই বাসায় বন্দি করে রাখলো। মায়ের মিথ্যা অভিযোগে গায়ে হাত তুলতে শুরু করলো। প্রথমে ভেবেছিলাম সংসার করব না। অনেক সাহস করে বাবাকে ফোন দিয়ে জানালাম সব। কিন্তু বাবা আমার শেষ ভরসা ভেঙে দিয়ে বললেন, যেদিন ঘর ছেড়েছিস সেদিন থেকেই তুই মৃত আমার জন্য। তারপর ভাবলাম এ জীবন রাখবো না, কিন্তু সেদিনই জানতে পারলাম তুই আমার গর্বে। তারপর থেকে আমি বোবা হয়ে গেলাম, শুধু তোর কথা ভেবে পড়ে রইলাম এই জেলখানায়। কিন্তু আজ, আজ তুই এখানেও নিরাপদ না। তাই আমি চাই তুই এই জেলখানা থেকে পালিয়ে যা। তারপর প্রতিষ্ঠিত হয়ে এখানে এসে আমাকে এই নরক থেকে মুক্তি দে। মা, মা, আমি একা কেন? তুমিও চলো। না রে মা, এটা কিভাবে সম্ভব? সব সম্ভব মা। উল্টো তুমি আমার পাশে থাকলে আমি সাহস পাবো, একটা শক্ত অবলম্বন পাবো। তারপর, তারপর আর কি? কেটে গেল 7টা বছর। এই 7 বছরে অনেক কিছু বদলেছে। সেদিন বাসা থেকে ভোর রাতে পালিয়ে যায় মা মেয়ে। রাতের খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেওয়ায় সবাই গভীর ঘুমে মগ্ন ছিল। যাওয়ার সময় লকার থেকে নগদ 8 লক্ষ টাকা নিয়ে নেয় তারা। তারপর পাড়ি দেয় ঢাকা। ভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নবনীতা। এরপর নিজের যোগ্যতায় বড় চাকরি নিয়ে ফিরে নিজ এলাকায়। আজ প্রায় 8 বছর পর মা মেয়ে পা রাখলো তাদের বাসার সামনে। পাশে নবনীতার বডিগার্ড। গাড়ি থেকে নেমেই সে তাদের বাসাটাকে সর্বপ্রথম দেখলো সে। আগের সেই জৌলুস নেই, কেমন যেন হয়ে আছে। তাদের দেখে এলাকার মানুষ জড়ো হয়েছে। বাসার ভিতর ঢুকতেই তাদের কানে এলো কোকানোর শব্দ। সামনে বারান্দায় তাকাতেই দেখতে পেল তার দাদি শুয়ে আছে। মুখ তার বাঁকানো, লালা পড়ছে। পাশ থেকে এক মহিলা বলে উঠল, এরা পাপের শাস্তি পেয়েছে রে নবু। তোর দাদি প্যারালাইজড হয়ে বিছানায় পড়া, বিছানায় হাগে মুতে। কি গন্ধ রে বাপ। আর তোর ফুপুরে তোর স্বামী ছাইরা দিছে। শালি ফজলে ডাক্তারের লগে পরকিয়া করতো। ফজলের বউরে পুরো এলাকার সামনে কাপড় ছাড়া করছে। এখন ওই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আর তোর ফুফাতো ভাই তো মাদক মামলায় জেলে। আর তোর বাপ। বলার আগে জসিম হাজির হলো সেখানে। জসিমকে দেখে নবনীতা আর ওর মা যেন আজ নির্বাক। ওর দুটো হাত নেই। জসিম ধীর পায়ে এগিয়ে এলো নবনীতা আর নীলুফার সামনে। তারপর নিজের স্ত্রী আর কন্যার সামনে মাথা নত করে আচমকা নীলুফার সামনে বসে কেঁদে উঠল। বলল, আমাকে ক্ষমা কর নীলু। তুমি আমার জন্য কত কি করলে, আর আমি নিজের মা বোনের কথাই তোমাকে এত কষ্ট দিয়েছি। আসলেই আমি কাপুরুষ। নিজের মেয়েটাকেও নরকে ঠেলে দিচ্ছিলাম। সে পাপের শাস্তি এখন পাচ্ছি। এবার নবনীতা বলে উঠল, আমরা আপনাদের পাপ পুণ্যের গান শুনতে আসিনি মিস্টার জসিম। এই নেন ডিভোর্স পেপার। এটাতে সই করে দিবেন। সই না করলেও 3 মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। বলে এক মুহূর্তে দেরি না করে নবনীতা মায়ের হাত ধরে সে বাসা থেকে বেরিয়ে গেল। অবশেষে মুক্তি পেল নীলুফার। নবনীতাও আজ খুশি। অবশেষে তার মা নিজের লড়াইয়ে জয়লাভ করলো। সমাপ্ত। এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।